আমরা এখন স্ট্যাক সম্পর্কে পড়ব। তো স্ট্যাক হচ্ছে একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার কথাটা দ্বারা আমরা কি বুঝি? লিনিয়ার ডেটা স্ট্রাকচার মূলত হচ্ছে যখন ডেটাগুলোকে পর্যায়ক্রমে সাজানো থাকে, ওয়ান বাই ওয়ান সাজানো থাকে, সেই ডেটা স্ট্রাকচারগুলোকে বলা হয় লিনিয়ার ডেটা স্ট্রাকচার। মনে করেন এখানে আমার অনেকগুলো ইন্টিজার টাইপের ডেটা পর পর সাজানো আছে। মনে করেন এখানে 10 আছে, এখানে 12 আছে, এখানে 22 আছে, এখানে 15 আছে। তো এই যে ডেটাগুলোকে আমরা ক্রমান্বয়ে পর্যায়ক্রমে সাজিয়ে রাখলাম। এই পর্যায়ক্রমে সাজিয়ে রাখার পদ্ধতিটাই হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আমরা অনেকেই অনেকগুলো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের নাম জানি, তাই না? কি কি বলেন তো একটু আমার সাথে রিভিউ করি। অ্যারে সম্পর্কে জানি আমরা, অ্যারে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর কি জানি আমরা? লিংক লিস্ট, তাই না? লিংক লিস্টও হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর আছে আমাদের স্ট্যাক। স্ট্যাকেও আমরা পর পর সব ডেটাগুলোকে সাজিয়ে রাখবো। আর আছে কি? কিউ। কিউয়েও আমরা পরপর ডেটাগুলোকে সাজিয়ে রাখবো। এই যে পরপর ডেটাগুলোকে যখন আমরা সাজিয়ে রাখি, এই পদ্ধতিটাকে মূলত বলা হয় লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো স্ট্যাক মূলত একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেখানে লাস্ট ইন ফার্স্ট আউট ক্রম অনুসারে ডেটাগুলোকে কি করা হয়? অপারেশন করা হয় বা ডেটাগুলোকে সাজানো হয়। তো এটা আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। মনে করেন এখানে আমার কাছে একটা ডেটা সেট আছে। তো এটার মধ্যে আমি আমার অনেকগুলো ডেটা রাখার জন্য স্কোপ তৈরি করে নিলাম। তো এখন বলেন তো এখানে আমার লেন্থ কত হবে? এই যে আমি ডেটা একটা স্টোরেজ বানালাম, এটার লেন্থ কত হবে? 1 2 3 4 5 6, তাই না? তাহলে আমার এটা লেন্থ হবে 6। এখানে চাইলে আমি কতগুলো ডেটা ক্রমান্বয়ে সাজিয়ে রাখতে পারবো? 6টা ডেটা ক্রমান্বয়ে সাজিয়ে রাখতে পারবো। এখন মনে করেন এখানে আমি ডেটা রাখলাম, কি কি রাখলাম? মনে করেন 10 12 13, এখানে মনে করেন 15 রাখলাম, এখানে 16 রাখলাম, আর এখানে আমি 17 রাখলাম। এই যে ডেটাগুলোকে আমি পরপর সাজিয়ে রাখলাম। এখন আমি এখান থেকে যখন ডেটাগুলোকে সরাতে চাইবো, তখন সর্বপ্রথমে যে আছে, এখন আমাকে আরেকটা বিষয় জানতে হবে। সবার উপরে যে থাকে সেটা হচ্ছে আমার টপ পজিশন। এটা আমরা সবাই জানি না? যে উপরে থাকে সেটা হচ্ছে টপ। তাহলে এই 17 যে ভ্যালু, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমাদের টপ। এখন যদি আমি এখানে বলি, তাহলে আমাদের টপ ইকুয়াল টু কত? 17, তাই না? আর এখানে মোট ডেটা আছে কত, বা আইটেম আছে কতগুলা বলেন তো? আইটেমও আছে আমাদের 6টা। তাহলে লেন্থও 6টা, আইটেমও 6টা, আর টপের পজিশনের ভ্যালু কত? টপের ভ্যালু কত দেওয়া আছে? 17। এখন যদি আমি ডেটা সরাতে চাই এখান থেকে একটা, তাহলে সর্বপ্রথম যে আছে তাকে আমরা এখান থেকে সরিয়ে দিব। তো দেখি তাকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিই, তাহলে আমাদের এটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন আমাদের টপ কে হবে বলেন তো? এখন আমাদের টপ কিন্তু 17 আর থাকছে না, তাই না? এখন আমাদের টপ হয়ে যাচ্ছে 16। কিন্তু ডেটা আইটেম কতগুলো হচ্ছে বলেন তো? ডেটা আইটেম কিন্তু আর 6 থাকছে না, একটা আইটেম তো আমাদের কমে গেল। তাহলে ডেটা আইটেম হয়ে গেল 5। এরপর আমাদের লেন্থ কিন্তু সেই 6ই আছে, তাই না? আমাদের 6টা ঘরই তো তৈরি আছে। ঠিক এইভাবেই আমরা যখন ছড়াবো, তখন সর্বপ্রথম যেটা আছে সেটা আমাদের সরে যাবে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তো এটার অনেকগুলো উদাহরণ আমরা বাস্তব জীবনে কি করি? অ্যাপ্লাই করি। চলেন দেখি কি কি উদাহরণ আমরা বাস্তবে সবসময় দেখি। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কয়েন গুছিয়ে খেলা করি না? অনেকগুলো কয়েন আমরা পরপর জমা রাখি। তো সর্বশেষে যে কয়েনটা রাখি সেটার পজিশন কোথায়? সবার প্রথমে হয়ে যায় না? টপ পজিশনে থাকে। তো কয়েন যখন আমি সরাতে চাই, তো টপ পজিশনে যে আছে তাকে আমি সরাই, তারপর আরেকজনকে, তারপর আরেকটাকে। এইভাবে আমার কয়েনগুলো সরানো হয়। এরপরে আসেন প্লেট। প্লেটের উদাহরণটা খুবই কমন, আমরা প্রতিদিনই কম বেশি বাসায় এটা অ্যাপ্লাই করি। যে আমরা যখন বাসায় প্লেট পরিষ্কার করে রেখে দিই, তখন সবগুলো প্লেট সবার আগে যেটা পরিষ্কার করেছি, তারপরে যেটা পরিষ্কার করেছি তার উপর সেটা রাখি, তারপরেরটা তার উপরে রাখি। এইভাবে সবগুলো ধোয়া শেষ করে যখন আমরা প্লেটটা আবার পুনরায় ব্যবহার করতে যাই, তখন সবার প্রথমে যে প্লেটটা থাকে সেই প্লেটটাকেই আমরা ব্যবহার করে নিই, তাই না? তো এই
পদ্ধতিটাই হচ্ছে কি সাধারণত স্ট্যাক। এই কনসেপ্ট থেকেই কিন্তু ডেটা স্ট্রাকচারে এই ডেটাগুলো সাজানোর এই স্ট্যাক পদ্ধতিটা আসছে। তারপর দেখেন এই যে আপনারা অনেকেই টেনিস বলের একটা ক্যান কিনেন, সেই ক্যানের মধ্যে অনেকগুলো টেনিস বল সাজানো থাকে। তো আপনি প্রথমে একদম সবার উপরে যে বলটা থাকে তাকেই কিন্তু প্রথমে ক্যান থেকে বের করে নিয়ে আসেন, এইভাবে পরপর সবগুলোকে বের করে নিয়ে আসেন, তাই না? তো এই পজিশনটা হচ্ছে কি আমাদের টপ পজিশন, এইটাও কি আমাদের টপ পজিশন, এটাও আমাদের টপ পজিশন, তাই না? আবার এই যে আমি বইয়ের যদি উদাহরণ দেই, আমরা যখন টেবিলের উপর বইগুলোকে গুছিয়ে রাখি, একটার পর একটা গুছিয়ে রাখি, এই যে গুছিয়ে রাখার পদ্ধতি, যখন আমি বইটা পড়ছি তখন সবার উপরে যে বইটা আছে তাকে নিচ্ছি, এই পদ্ধতিটা স্ট্যাকের উদাহরণ। তাহলে আশা করি আমরা স্ট্যাক সম্পর্কে সবাই বুঝতে পারলাম যে স্ট্যাক হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেখানে লাস্ট ইন ফার্স্ট আউট ক্রম অনুসারে ডেটাগুলোর উপর অপারেশন করা হয়। তো এখন আমরা ডেটার অপারেশন দেখব। এই যে আমরা দেখলাম যে ডেটাগুলোকে আমরা কি করছি, একটার উপর একটা সাজাচ্ছি, তাই না? আমি আবার একটা উদাহরণ তৈরি করে ফেলি। এখানে আমরা একটা ডেটা রাখার জন্য একটা ডেটা সেট তৈরি করলাম। তাহলে এটা লেন্থ কত হচ্ছে, ইকুয়াল টু 1 2 3 4 5, লেন্থ নিলাম আমরা 5, তাই না? এখানে আমি ডেটা রাখলাম মনে করেন 2 3 6 8, উপরেরটা আমার ফাঁকা থাক। তাহলে আমার আইটেম আছে কতগুলা, আইটেম হচ্ছে 4টা। টপ পজিশনে কে আছে বলেন তো? টপে আছে আমাদের ভ্যালু হচ্ছে 8, তাই না? তো এখন দেখি এই যে ডেটাগুলো আমি এখানে নতুন চাইলে একটা ডেটা অ্যাড করতে পারবো, অথবা এখান থেকে রিমুভ করতে পারবো। এই যে অ্যাড করা রিমুভ করাটাই মূলত হচ্ছে স্ট্যাকের অপারেশন। এটা দুই রকমের অপারেশন হয়, কি কি হয় দেখি। একটা হচ্ছে পুশ অপারেশন আর একটা হচ্ছে পপ অপারেশন। তাহলে চলেন স্ট্যাকে এখন আমরা পুশ অপারেশন কিভাবে কাজ করে দেখে নিই। তো পুশ অপারেশন করার জন্য এখানে আমরা একটা ডেটা সেট নিয়ে নিই। তো ডেটা সেট নেওয়ার জন্য আমরা 1 2 3 4 5 6 আমরা একটা ডেটা সেট নিলাম যার লেন্থ হচ্ছে 6। এখানে যখন আমরা আমাদের কোনো কিছু ডেটা সেটটা পুরাটাই ফাঁকা আছে, তার মানে আমরা প্রথম যখন ডেটা নিব, প্রথম ধরেন ডেটা নিলাম 2, তাহলে এখন আমাদের যে ডেটাটা আছে এই ডেটাটাই কি আমাদের টপ, তাই না? তাহলে আমাদের এখন ডেটার যে ভ্যালুটা আছে বা আমাদের আইটেম আছে কয়টা বলেন তো? আইটেম আছে একটা, যাকে আমরা কি বলছি, টপ বলছি। টপের পজিশনও কত, 1th পজিশন বা ফার্স্ট পজিশনে আছে, তাই না? সে ডেটাটা আছে কোন পজিশনে? টপ আছে ফার্স্ট পজিশনে। এখন আমরা নতুন করে যদি ডেটা এখানে অ্যাড করতে চাই, তাহলে আমরা দেখব আমাদের যে স্ট্যাকের যে লেন্থ ছিল সেই লেন্থ আর টপের লেন্থ সমান যদি হয়ে যায়, তাহলে আমরা তখন আর ডেটা সেখানে ইনসার্ট করতে পারবো না। কিন্তু দেখেন আমাদের আইটেম আছে কয়টা, একটা। টপ পজিশনে যে আছে সে একাই আছে, আর লেন্থ আছে কত, 6টা। তার মানে কি আমাদের এই জায়গাগুলো এখনো ফাঁকা আছে। তার মানে আমরা এখানে একটা নতুন ডেটা ইনপুট দিলাম। মনে করেন এখানে আমি নতুন ডেটা 5 ইনপুট নিলাম। এখন তাহলে আমার টপ কে হয়ে যাবে বলেন তো? এখন আমার টপ কিন্তু 5, তাই না? ধরেন আমার এই স্ট্যাকে মাত্র 2টা ডেটাই রাখা আছে, একটার পর একটা। তার মানে সেখানে আমার কে টপ পজিশনে আছে? অবশ্যই 5 আছে। আমি এরপর আবারও দেখব যে আমার ডেটাটা এখানে নতুন কোনো ডেটা আমি ইনসার্ট করতে পারছি কিনা। তো আমার টপ আছে 2nd পজিশনে, আইটেম আছে কয়টা, 2টা, আর লেন্থ কত, 6। তাহলে আমি দেখব যে আমার আইটেম আছে কতগুলা, 2টা, আর হচ্ছে আমার লেন্থ আছে 6। তার মানে আমার এখনো সেখানে রাখার ব্যবস্থা আছে। তো আমি আবার এখানে একটা ডেটা নিয়ে নিলাম যে 6। তাহলে এখন আমার টপ কি হচ্ছে দেখেন, আবার টপ আমার এটা হয়ে যাচ্ছে। টপ কি, তার পজিশনের থেকে 1 বেড়ে যাচ্ছে, তাই না? টপ প্লাস 1 পজিশনে এইটা, তাই না? এটা যখন ছিল এখান থেকে যখন এখানে আসছে তখন তার পজিশন কিভাবে চেঞ্জ হয়েছে, টপ প্লাস 1। ঠিক তেমনি এখানে আসছে টপ প্লাস 1, এটাই তার নতুন টপ পজিশন।
ঠিক এইভাবে আমরা এখানে সবগুলো ডেটা মনে করেন একইভাবে ইনসার্ট করতে পারবো। এখন ফাইনালি দেখেন আমাদের লেন্থও হয়েছে 6টা, তারপরে আমাদের আইটেমও আছে 6টা, আর যে টপ আছে টপ পজিশনও কততম পজিশনে আছে, 6তম পজিশনে আছে, যার ভ্যালু কত আছে বলেন তো, 9 আছে, যার ভ্যালু আছে 9। তো এখন আমরা দেখব নতুন কোনো ডেটা যদি অ্যাড করতে চাই তাহলে দেখব যে লেন্থ আর টপ এক হয়ে যাচ্ছে, পজিশন দুইজনের পজিশনই এক হয়ে যাচ্ছে, আইটেমের মানও এক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আর নতুন করে কোনো ডেটা অ্যাড করতে পারবো না। এই যে সিচুয়েশনটা তৈরি হলো স্ট্যাকে, এটাকে নাম দেওয়া হয়েছে স্ট্যাক ওভারফ্লো পজিশন। যখন আমাদের স্ট্যাকের মধ্যে আর কোনো জায়গা থাকবে না, তারপরও আমরা আবার নতুন কোনো ডেটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ওভারফ্লো। তো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই পুশ অপারেশনটা কি। স্ট্যাকে কোনো ডেটা উপাদান সংযোজন করার জন্য আমরা যেই পদ্ধতিটা ব্যবহার করব সেটাকে মূলত বলা হয় স্ট্যাকে পুশ অপারেশন। এখন পরেরটা যদি আমরা দেখি, স্ট্যাকে পপ অপারেশন কাকে বলে। স্ট্যাকে আরেকটা অপারেশন আছে আমরা পড়েছিলাম না, সেটা কি পপ। তো আমরা যদি এই উদাহরণটাকেই আবার একটু ব্যাখ্যা করি পপ অপারেশনের সাপেক্ষে, তাহলে কেমন হয় দেখি। পপ অপারেশন বলছে স্ট্যাক থেকে যখন কোনো আমরা উপাদান ডিলিট করব, এই যে ডিলিট করার পদ্ধতিটা, এটাই মূলত হচ্ছে স্ট্যাকে পপ অপারেশন। তো প্রথমে আমরা দেখব আমাদের টপ পজিশনে কে আছে। টপ পজিশনে 9 আছে, তাই না? এটা লেন্থ কত, আমাদের স্ট্যাকের লেন্থ 6, টপে যে আছে তার পজিশন কত, তার পজিশনও হচ্ছে 6th পজিশনেই সে আছে। আইটেম আছে কতগুলা, আইটেম আছে 6টা। তো এখন এখান থেকে সে একটা ইজিলি কি করবে, সরে যেতে পারবে। এইভাবে আমি এটা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে আমার প্রথম ঘরটা ফাঁকা হয়ে গেল, তাই না? আমার স্ট্যাকে একটা ঘর ফাঁকা হয়ে গেল। এরপর আসেন পরবর্তীতে যখন আমি আবার যাব তখন আমাদের লেন্থ, এখন আইটেম আছে কতগুলা বলেন তো, আইটেম আছে 5টা, আর টপ পজিশনে যে আছে সে আছে 5th পজিশনে। আমরা সবসময় জানি যে স্ট্যাকে একেবারে প্রথমে যে থাকবে সে হচ্ছে কি এখান থেকে চলে যাবে। তো দেখেন এখানে সর্বপ্রথমে আছে 8, তো আমরা যখন এটাকে রিমুভ করতে চাবো সর্বপ্রথমে 8টাই আমাদের রিমুভ হবে। এরপরে ঠিক সেইভাবে ক্রমান্বয়ে আমরা একবারে নিচেই যখন আসব তখন আমরা দেখব যে আমাদের লেন্থ তখন থাকছে কত, 6, তাই না? আর আমাদের এখন দেখেন আমাদের টপ কত আসছে, টপ আসছে মনে করেন 1 আছে আমাদের টপ। তাহলে টপ কি হচ্ছে, আগেরটার থেকে 1 কম হয়ে যাচ্ছে, টপ -1 হচ্ছে, তাই না? দেখেন তারপরে যখন আমরা এটাকে রিমুভ করে ফেলবো, তারপর এটাকে রিমুভ করব, তারপর এটাকে রিমুভ করব। এখন আমরা সব শেষের উপাদানটাতে আসি। তাহলে এখানে আমরা যদি বলি লেন্থ কত হচ্ছে, আমাদের স্ট্যাকের লেন্থ 6, তাই না? টপ পজিশনে কে আছে, টপ পজিশনে আছে ফার্স্ট পজিশন যেটা আমরা ধরছি সেখানেই আছে 2 আছে, আর এখানে আইটেম কয়টা আছে, একটা আছে, তাই না? তো আমরা একে রিমুভ করে দিলাম। আমরা একে রিমুভ করে দেওয়ার পরে আবার আমরা এখন আবার এটা থেকে কোনো কিছু রিমুভ করার জন্য পপ অপারেশনটা অ্যাপ্লাই করলাম। এখন দেখেন আমাদের লাস্ট পজিশন তো এটাই ছিল টপ, তাই না? তো এখন যখন কোনো কিছু নাই তার মানে কি আমাদের এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তাহলে আমরা এখন কি রিমুভ করব, আমাদের কাছে তো রিমুভ করার মতো আর কোনো উপাদান নাই। তো পপ অপারেশনটা হচ্ছে যখন সব ডেটাগুলো রিমুভ করতে করতে একেবারে লাস্ট পজিশনে চলে আসবো, আমাদের আর কোনো ডেটা সেখানে এক্সিস্ট করবে না, সে অবস্থায়ও যদি আমরা পপ অপারেশন কল করি তখন সেটা কি হবে, আন্ডার ফ্লো হয়ে যাবে। তখন সেই সিচুয়েশনটা হবে
স্ট্যাকে আন্ডারফ্লো। এই দুইটা টার্ম আমরা সবাই কম বেশি বুঝেছি, তাই না? স্ট্যাক ওভারফ্লো আর স্ট্যাক আন্ডারফ্লো। তাহলে পপ অপারেশনটা আমরা আরেকবার একটু দেখে নিই। পপ অপারেশন হলো স্ট্যাকে কোনো ডেটা উপাদান যদি আমরা ডিলিট করতে চাই বা বিয়োজন করতে চাই, যে পদ্ধতিতে আমরা সেটাকে ডিলিট করব বা বিয়োজন করব, এটাই হচ্ছে মূলত স্ট্যাকে পপ অপারেশন। চলেন তাহলে স্ট্যাকে পুশ আর পপ অপারেশন কিভাবে কাজ করছে সেটার আমরা একটা অ্যানিমেশন দেখি। প্রথমে আমরা ডেটা নিলাম 12, তা এখন 2 নিলাম, তারপর 0 নিলাম, তারপর 6 নিলাম। এটা আমাদের কি পুশ অপারেশন হলো। এখানে টপ কত 6, তাহলে সর্বপ্রথম টপ সরে যাচ্ছে, তাই না? তারপর কি 0 সরে যাবে, কারণ 0 আমাদের কি তখন টপ, এরপর আমাদের 2 টপ, তার মানে সরাইতে গেলে 2 সরবে, তারপর 12 সরবে। এখন যখন কিচ্ছু নাই এখানে সরার মতো, তার মানে কি আমাদের স্ট্যাক কি হয়ে যাচ্ছে, আন্ডারফ্লো হয়ে যাচ্ছে, তাই না? আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে এই স্ট্যাক গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি আপনারা রিভিশন করতে থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।